আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আজ সারা দেশের সঙ্গে এ রাজ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গের ৪ জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে যাওয়া নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি আজ জলপাইগুড়িতে বৈঠক করবে। এ রাজ্যে এসআইআর এর কাজকর্মে সন্তোষ প্রকাশ কমিশনের। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে আজ। রাজ্যের বিদ্যালয়গুলিতে প্রার্থনা সঙ্গীত হিসেবে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাধ্যতামূলক করার নির্দেশিকায় মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক মহলে। শিশুদের মধ্যে অপুষ্টি এবং সুষম আহারের ঘাটতি পূরণে রাজ্য সরকার ফর্টিফাইড রাইস প্রকল্প শুরু করেছে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে কলকাতায়। আসছি বিস্তারিত সংবাদে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে দিল্লিতে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপনের সূচনা করবেন। প্রকাশ করা হবে একটি স্মারক ডাকটিকিটও। দেশজুড়ে বিভিন্ন জায়গায় সকাল ৯:৫০ বন্দে মাতরম পূর্ণাঙ্গ আকারে গাওয়া হবে। এই উপলক্ষে রাজ্য বিজেপি আজ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এক মাসব্যাপী এই কর্মসূচির আজই সূচনা হচ্ছে। বিকেল ৫টায় রাজ্যের প্রতিটি মণ্ডলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে বলে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। পাশাপাশি প্রজ্বলিত করা হবে ১৫০টি প্রদীপ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ দলের নেতারা বিভিন্ন জেলায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। উত্তর চব্বিশ পরগনার নৈহাটির বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র এবং সংগ্রহশালায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার সাংবাদিকদের কাছে জানিয়েছেন। ১৫০ বছর পূর্তি, তার জন্য ১৫০ জন বাঙালি বেশে স্বদেশীয় বেশভূষায় থাকবেন, নারী পুরুষ নির্বিশেষে, এবং তাদের সঙ্গে ১৫০ জাতীয় পতাকা থাকবে। ১৫০ প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে ১৫০ জনের সমবেত কণ্ঠে বন্দে মাতরম গায়কির মধ্যে দিয়ে আমাদের এই কার্যক্রমের পরিসমাপ্তি ঘটবে। ঠিক ৫টায় এই কার্যক্রম হবে। যারা মনে করেন ভারত তাদের মা এবং এই রাষ্ট্র, তাদের সবাইকে স্বাগত। রাজ্য সরকারও বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে একটি উদযাপন কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। উত্তরবঙ্গের ৪ জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলটি গতকাল আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৈঠক ও ফিল্ড ভিজিটের পর আজ জলপাইগুড়িতে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ি যাবেন তারা। শিলিগুড়ি সার্কিট হাউসে দার্জিলিং জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠক করার কথা। সেখানেও এলাকা ঘুরে দেখার কর্মসূচি রয়েছে কমিশনের প্রতিনিধি দলটির। গতকাল আলিপুরদুয়ার ও কোচবিহারের বৈঠকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং বিএলওদের কাজের পর্যালোচনা করা হয়। কোনো বৈধ ভোটার যাতে বাদ না পড়েন এবং মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটার যাতে তালিকাভুক্ত না হন তা নিশ্চিত করতেও বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। ১২টি রাজ্যের মধ্যে এসআইআর এর কাজে পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত এগিয়ে থাকায় সন্তুষ্ট কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং সংশ্লিষ্ট জেলাগুলির নির্বাচনী আধিকারিকরা। এদিকে এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে চলেছে ইনুমারেশন ফর্ম বন্টনের কাজ। গতকাল রাত ৮টা পর্যন্ত ২ কোটিরও বেশি ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। শনিবার প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ার কাজ চলার মধ্যেই নানা অভিযোগ উঠছে বিএলওদের একাংশের কাজ করার পদ্ধতি নিয়ে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ধলু গ্রামের ৩৬ নম্বর বুথ এলাকায় বিএলও বাড়ি বাড়ি না গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে ইনুমারেশন ফর্ম বন্টন করছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বিএলওর হুমকির মুখে পড়েন বিজেপির বুথ লেভেল এজেন্ট বিএলএ। ওই বিএলওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিজেপি গতকাল জামালপুর থানা ও বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছে। পশ্চিম বর্ধমানের কাঁকসায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে ইনুমারেশন ফর্ম বন্টনের অভিযোগে সরব হয়েছে বিজেপি। গতকাল কাঁকসার বিডিও অফিসের গেটে তালা লাগিয়েও বিক্ষোভ দেখিয়েছেন তারা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপির অভিযোগ, বুথ লেভেল অফিসার বিএলও জায়গায় ফর্ম তৃণমূল কর্মীদের হাতে পৌঁছে গেছে। এসআইআর সমর্থনে বিজেপি গতকাল বীরভূমের রামপুরহাটে মিছিল করে। সংবিধান সুরক্ষা যাত্রা নামে এই মিছিলে অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য সাধারণ সম্পাদক
জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। এসআইআর নিয়ে মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সুকান্ত বাবু। এসআইআর নিয়ে ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই। যারা ভারতীয় নাগরিক, হিন্দু হোক মুসলমান হোক, তাদের নাম থাকবে। যারা বিদেশি নাগরিক অর্থাৎ অন্য জায়গা থেকে এসছেন তাদের নাম থাকবে না। হিন্দু উদ্বাস্তুরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে এবং নাম ঢুকবে। সিএতে সবাই অ্যাপ্লাই করুন, আমি এটুকুই শুধু বলবো। সিএতে যারা 2014 31 ডিসেম্বরের আগে এসছেন সবাই নাগরিকত্বের জন্য আবেদন করুন। সুষ্ঠুভাবে এসআর প্রক্রিয়া পরিচালনা এবং নাগরিকত্ব আইন সিএএ অবিলম্বে কার্যকর করার দাবিতে বিজেপি শ্রমিক সংগঠনের তরফে গতকাল কলকাতায় মিছিলের আয়োজন করা হয়। বুথ লেভেল অফিসার বিএলওদের তৃণমূল কংগ্রেস নানাভাবে হুমকি দিচ্ছে বলে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন। গতকাল সাংবাদিকদের কাছে একটি অডিও শুনিয়ে তিনি বলেন, বিএলওদের কাজকর্ম নিয়ে অভিযোগ এসেছে। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, নারী নিরাপত্তার দাবিতে আগামী 29 নভেম্বর দল কোচবিহারের তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আদালতের নজরদারিতে পুনর্তদন্তের আবেদনের মামলা ছেড়ে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রাশিদের ডিভিশন বেঞ্চ। মৃত চিকিৎসকের পরিবারের তরফে ঘটনাস্থল পরিদর্শনেরও আবেদন জানানো হয়েছিল। রাজ্যে বালিবাজার কাণ্ডে তদন্ত এক ব্যবসায়ীকে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গ্রেপ্তার করেছে। জিডি মাইনিং নামে ওই কোম্পানির প্রধান অরুণ সরাফকে হাওড়ার বালি থেকে গ্রেপ্তার করা হয়। সল্টলেক ও বেহালায় তার অফিস রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আজ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে বলে কমিশন জানিয়েছে। একটি প্রতিবেদন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিলের পর দীর্ঘ আইনি লড়াই, ক্ষোভ বিক্ষোভ আন্দোলনের পর শীর্ষ আদালতের নির্দেশে গত সেপ্টেম্বরে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয়। আজই ওই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। আজ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তথ্য যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর নবম দশমের ফল প্রকাশ করা হবে। একাদশ ও দ্বাদশে 12,514টি শূন্যপদের জন্য 2,29,497 জন পরীক্ষা দিয়েছিলেন। নবম দশমের 23,212টি শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছিলেন 2,93,192 জন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কমিশনের তরফে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে নথি যাচাই করা হবে কেন্দ্রীয়ভাবে, কিন্তু প্রার্থীদের আঞ্চলিকভাবে ইন্টারভিউ দিতে হবে। এই পরীক্ষার ফলের উপরই যোগ্য চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে। এই প্রসঙ্গে যোগ্য শিক্ষকদের সংগঠনের তরফে মেহবুব মণ্ডল প্রশ্ন তুলেছেন, 2016 প্যানেলে থাকা যেসব যোগ্য শিক্ষকের নাম র্যাঙ্কে উঠবে না, তাদের ভবিষ্যৎ কি হবে? পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটি অনুমোদন করেছে শিক্ষা দপ্তর। গতকাল সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উল্লেখ্য, এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে আগেই স্বীকৃতি দিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের বিদ্যালয়গুলিতে প্রার্থনা সঙ্গীত হিসেবে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল কার্যকরী করতে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সে বিষয়ে শিক্ষক সংগঠনগুলির মধ্যে প্রতিক্রিয়া পাওয়া গেছে। এবিটিএর সাধারণ সম্পাদক সুকুমার পাইন বিদ্যালয়ের শুরুতে ছাত্রছাত্রীদের দিয়ে বাধ্যতামূলকভাবে রাজ্য সঙ্গীত গাওয়ানোর ফরমান মধ্যশিক্ষা পর্ষদ কেন জারি করল সেই প্রশ্ন তুলেছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জাতীয় সঙ্গীত বাদ দিয়ে শুধু রাজ্য সঙ্গীত পরিবেশন করা যুক্তিযুক্ত হবে না বলেও মন্তব্য করেছেন। শিশুদের মধ্যে অপুষ্টি ও সুষম আহারের ঘাটতি পূরণে রাজ্য সরকার ফর্টিফাইড রাইস প্রকল্প শুরু করেছে। এর আওতায় গণবন্টন ব্যবস্থা বা পিডিএস এর মাধ্যমে বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ চাল বিতরণ করা হবে। 2025-26 এবং 2026-27 সালের খরিফ মরশুমের জন্য রাজ্যের খাদ্য দপ্তর ইতোমধ্যে স্থানীয় প্রস্তুতকারকদের কাছ থেকে এই ধরনের চাল সরবরাহের জন্য দরপত্র আহ্বান করেছে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম গড়ে উঠেছে কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে 22,000 দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের উদ্বোধন করেন। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়াম তৈরিতে খরচ হয়েছে প্রায় 20 কোটি টাকা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে আজ সারা দেশের সঙ্গে এ রাজ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গের 4 জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।
স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। বিহারে বিধানসভা নির্বাচনের ইতিহাসে প্রথম পর্বের ভোট গ্রহণে রেকর্ড 64.66% ভোট পড়েছে। দ্বিতীয় পর্যায়ের প্রচার চলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দুদিনের আসাম সফরে যাচ্ছেন। গুয়াহাটিতে দুটি প্রকল্পের উদ্বোধন ও একটি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন তিনি। ব্যাংককের ভারতীয় দূতাবাস বেআইনিভাবে থাইল্যান্ডে আটকে থাকা 270 জন ভারতীয়কে থাইল্যান্ড থেকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ভারতীয় হকির শতবর্ষ উপলক্ষে নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আজ এক বিশেষ অনুষ্ঠানের সূচনা হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। এই উদ্দেশ্যে তিনি আজ একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিটও প্রকাশ করবেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী এই স্তোত্রকে এক উদাত্ত আহ্বান বলে বর্ণনা করে বলেন, প্রজন্মের পর প্রজন্ম এর মাধ্যমে অনুপ্রাণিত হয়েছে এবং দেশপ্রেমের চেতনা ভারত জুড়ে জাগ্রত করতে সাহায্য করেছে। 150 वर्ष पूर्व वंदे मातरम की रचना हुई थी। वंदे मातरम के गान में करोड़ों देशवासियों ने हमेशा राष्ट्र प्रेम के अपार उफान को महसूस किया है। वंदे मातरम हमारे इन प्रयासों में हमेशा हमारी प्रेरणा बनेगा। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মূল অনুষ্ঠানের পর দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণ সমবেতভাবে গাওয়া হবে। সমাজের সর্বস্তরের নাগরিকরা এতে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, 1875 সালের 7ই নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেন। এটি আনন্দমঠ উপন্যাসের অংশ হিসেবে বঙ্গদর্শন সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বিহারে বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের ভোট গ্রহণে 64.66% ভোট পড়েছে, যা বিহারের ইতিহাসে সর্বোচ্চ। গতকাল 18টি জেলার 121টি আসনে ভোট গ্রহণ করা হয়। মোট 1314 জন নির্বাচন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এই পর্বের ভোট গ্রহণে। বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা সহ নীতিশ কুমার, মন্ত্রিসভার 16 জন মন্ত্রীসহ বেশ কয়েকজন নেতা রয়েছেন এর মধ্যে। রাজনৈতিক ভাগ্য নির্ধারণে প্রথম পর্বে ছিল আরজেডি নেতা মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদবের কেন্দ্র। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রথম পর্বে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে বলে খবর। লক্ষীসরাই জেলায় পোলিং বুথের কাছে উপমুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। নির্বাচন কমিশন এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে ভোট পড়ায় বিহারের ভোটদাতাদের অভিনন্দন জানিয়েছেন। ভোটদানের হারকে ঐতিহাসিক বলে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, কমিশনের ওপর আস্থা রেখে মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিপুল সংখ্যায় মতাধিকার প্রয়োগ করেছেন। প্রথম পর্যায়ের ভোট গ্রহণ পর্ব শেষ হতেই বিহারে দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান চলছে জোর কদমে। ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী মহাজোটের তারকা প্রচারকরা প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছেন। শীর্ষ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঔরঙ্গাবাদ ও কাইনুর জেলায় জনসভায় ভাষণ দেবেন। অন্যদিকে বরিষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ জামুই ও ভাগলপুরে এক মিছিলে অংশ নেবেন। পূর্ণিয়াতেও একটি রোড শো করবেন শ্রী শাহ। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ ভাগলপুর ও বাঁকায় মহাজোটের প্রার্থীদের সমর্থনে অংশ নেবেন। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব পূর্ণিয়া, আরারিয়া, ভাগলপুর ও বাঁকায় 18টি জনসভা করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দুদিনের আসাম সফরে যাচ্ছেন। গুয়াহাটিতে দুটি প্রকল্পের উদ্বোধন ও একটি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন তিনি। নদী অববাহিকা উন্নয়ন প্রকল্প, গুয়াহাটি গেটওয়ে টার্মিনাল ও মারিগাঁও জেলার জাগি রোড সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্পের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি শহীদ কনকলতা বড়ুয়া স্টেট ইউনিভার্সিটির শিলান্যাসও করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার খুচরো বিক্রেতাদের ফিউচার ও অপশন পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করায় বাধা দিতে পারে না। এই পদ্ধতিতে টাকা লোকসানের ঝুঁকি নিয়ে অবশ্যই সতর্ক করবে সরকার। তিনি আরও বলেন, সরকার 2014 সাল থেকে প্রচুর যুগান্তকারী সংস্কার পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে বিভিন্ন নীতি প্রণয়নকে বিনিয়োগকে উৎসাহিত করা যায়। পাশাপাশি ঝুঁকি কিভাবে কমানো যায় সে নিয়েও গতকাল মুম্বাইয়ের দ্বাদশ স্টেট ব্যাংকের ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ক দ্বাদশ সম্মেলনে আলোচনা করেন। শ্রীমতী সীতারামন বলেন, ভারতে বিশ্বমানের একটি বৃহৎ ব্যাংকের প্রয়োজন, এর জন্য প্রয়োজনীয় উদ্যোগ শুরু হয়েছে। তিনি ব্যাংকিং ক্ষেত্র থেকে যাতে সহজেই ঋণ পাওয়া যায় তার জন্য সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। উন্নয়নের গতিবৃদ্ধির জন্য
উৎপাদনশীল ক্ষেত্রে যাতে বেশি ঋণ পাওয়া যায় তার ব্যবস্থা নিতে হবে বলে জানান শ্রীমতী সীতারামন। Even when technology wasn't available, you made big waves because of the way in which your banking operations were people-driven, customer-driven, your staff-driven. I think that emphasis on person-to-person contact, and there, of course, since I come from the South, I will say language is an important way in which you communicate with your customers. Even if they're proficient in Hindi or English, I think it gives a nice touch. We Indians are known to go abroad and say few words in French and few words in Spanish or few words in Japanese because we want to please the host. It is basic etiquette. মন্ত্রী বলেন, পণ্য ও পরিষেবা কর জিএসটির হার কমানোর ফলে বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে, যা বিনিয়োগকে উৎসাহিত করবে। সরকার প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে 4 লক্ষ কোটি টাকারও বেশি সাশ্রয় করেছে। অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, কৌশলগত এবং জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের মধ্য দিয়ে আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে শ্রীমতী সীতারামন মনে করেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের কাজ শুরু হয়েছে 2014 সাল থেকেই। ভুয়ো বিনিয়োগ বিজ্ঞাপনের জন্য বিভিন্ন সমাজ মাধ্যম ও ইন্টারনেট সার্চ ইঞ্জিন ব্যবহারের বিরুদ্ধে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক বোর্ড সেবি ওই সংস্থাগুলিকে কড়া পদক্ষেপ নিতে বলেছে। এই ধরনের বিজ্ঞাপনগুলিকে অনুমতি দেওয়ার আগে খতিয়ে দেখতে উপদেশ দিয়েছে সেবি। এর পাশাপাশি সেবি বিনিয়োগকারীদের বিজ্ঞাপন দেওয়া সংস্থাগুলির নথিভুক্তি যাচাই করে দেখার ও কোনো নির্ভরযোগ্য অ্যাপের মাধ্যমে অর্থ লেনদেন করার উপদেশ দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ব্যাংককে ভারতীয় দূতাবাস ও চিয়াং মাইতে ভারতের কনসুলেট 270 জন ভারতীয়কে থাইল্যান্ডের মে সোত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। এই 270 জনের মধ্যে 26 জন মহিলা। থাই সরকারের সাহায্যে 2টি ভারতীয় বায়ুসেনা বিমান তাদের দেশে ফিরিয়ে আনবে। এই সমস্ত ব্যক্তিরা থাইল্যান্ডে অভিবাসন আইন ভেঙে সে দেশে বেআইনিভাবে প্রবেশ করে আটক হয়েছিলেন। মায়ানমারেও এই একই ধরনের অপরাধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করবে ব্যাংককের ভারতীয় দূতাবাস। সুদানে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর ফলে সুদানের সামরিক বাহিনীর সঙ্গে গত 2 বছরের সংঘাত স্তিমিত হবে বলেই মনে করা হচ্ছে। ওই দেশের দারফুর অঞ্চলের এল ফাশের শহর দখল করার পরেই RSF এই ঘোষণা করে। সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরশাহীর একটি যৌথ দল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই শান্তি চুক্তি প্রস্তাব করে। মানবাধিকারের বিষয়টি লক্ষ্য রাখতে এবং নাগরিকদের ত্রাণ বণ্টনের সুযোগ করে দেওয়ার জন্যই এই বিরতি বলে জানিয়েছে RSF। যদিও সুদানের সেনাশাসিত সরকার এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, 2023 সালের এপ্রিল মাসে এই গৃহযুদ্ধ শুরু হয়। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের সদস্যরা গতকাল রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। ঐতিহাসিক জয়ের জন্য দেশের মহিলা ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। দেশের বিভিন্ন প্রান্ত ও সামাজিক অবস্থান থেকে উঠে এসে ভারতীয় দলের মহিলা সদস্যরা যেভাবে প্রতিযোগিতায় খেলেছেন ও বিশ্বকাপ জয় করেছেন তা দেশের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। आप सब सुपरस्टार है, आज आप सब शिखर पर है। शिखर पर बने रहना बहुत बड़ी चुनौती होती है, लेकिन मुझे विश्वास है कि जिन क्षमताओं के बल पर आप सब ने इतिहास लिखा है, उन्हें क्वालिटीज के बल पर आप भविष्य में भी इंडियन क्रिकेट को शिखर पर बनाए रखेंगे। ভারতীয় হকির শতবর্ষ উপলক্ষে আজ এক বিশেষ অনুষ্ঠানের সূচনা হবে। এই অনুষ্ঠানের অংশ হিসেবে সারা দেশে 550টি জেলায় 1400-রও বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানে নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে সকাল 8:30টায় শুরু হবে। কেন্দ্রীয় মন্ত্রী একাদশ ও ভারতীয় হকির প্রাক্তন পুরুষ এবং মহিলাদের নিয়ে একটি দল প্রদর্শনী খেলায় পরস্পরের মুখোমুখি হবে। ভারতীয় হকির ঐতিহ্য তুলে ধরতে একটি স্মারক বইও প্রকাশ করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। বিহারে বিধানসভা নির্বাচনের ইতিহাসে প্রথম পর্বের ভোট গ্রহণের রেকর্ড 64.66% ভোট পড়েছে। দ্বিতীয় পর্যায়ের প্রচার চলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 2 দিনের আসাম সফরে যাচ্ছেন। ব্যাংককের ভারতীয় দূতাবাস বেআইনিভাবে থাইল্যান্ডে আটকে থাকা 270 জন ভারতীয়কে থাইল্যান্ড থেকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। খবর শেষ হলো।